নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা ছোট গল্প দুই নাম এক সুর। অসাধারণ একটি ছোট গল্প, ভীষণ মর্মস্পর্শী গল্প। প্রতিভা বসুর লেখা মানেই অসাধারণ তা বলবার অপেক্ষা রাখে না, কিন্তু এই গল্পের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক বেদনা লুকিয়ে আছে। এই গল্প একটি কালোজয়ী প্রেমের গল্প হতে পারত। এই গল্প নলিনাক্ষ মাস্টারের মেয়ে রাধা আর কাদের সাহেবের ছেলে জাহাঙ্গীরের কালোজয়ী প্রেম কথা হতে পারত, কিন্তু তা হয়নি। দুই ভিন্ন ধর্ম এবং সেই সময়কার উত্তাল দেশভাগের লড়াই, দুটি তরুণ তরুণীকে, দুটি তরুণ তরুণীর হৃদয়কে, দুটি নবীন জীবনকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। এই গল্প তারই গল্প। শুনতে থাকুন আজকের গল্প দুই নাম এক সুর। না, এবার আর মনস্থির করতে রাধার 1 মিনিটও সময় লাগলো না। এই ইচ্ছে তাকে পুরো 2 মাস যাবৎ হয়রান করেছে, অর্থাৎ যতদিন থেকে নিরাশ্রয় হয়ে এই আত্মীয়ের বাড়িতে এসে উঠেছে। থেকে থেকে চিন্তাটা উতলা করেছে তাকে। তবু যে কোথায় একটু আশার আলো চিকচিক করছিল অন্ধকারের অতল থেকে, কে জানে। তার শোকার্ত সন্তপ্ত হৃদয় যেন কিসের জন্য স্তব্ধ হয়ে অপেক্ষা করছিল। এখন বোঝা গেল সে আলো মরীচিকা। বলাই বাহুল্য, এরা কেউ তাকে সমাদরে গ্রহণ করেনি, দায় পড়ে থাকতে দিয়েছে। এদের অপ্রসন্ন মুখ একদিনের জন্যেও তার দিকে তাকিয়ে প্রসন্ন হয়নি। তার নিঃসীম দুঃখ এক মুহূর্তের জন্য এদের দয়ার্য করেনি। এরা তাকে স্পষ্ট বুঝতে দিয়েছে হাজার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এই অস্তিত্ব তাদের পক্ষে অত্যন্ত বিরক্তিকর। উঠতে বসতে সেই বিরক্তি ক্রোধের আকৃতিতেই অনেকবার দংশন করেছে তাকে, অহরহ কষ্ট দিয়েছে। দোষই বাকি, মানুষ মাত্রই স্বার্থপর। নিজেদেরই যেখানে নিরাপত্তা নেই সেখানে অপরের ভার বোঝা বই কি। এই মুহূর্তে সত্যিই তো একটা ত্রাসের সমুদ্রে এরা ভাসছে। কত ধরনের চিন্তায় বিব্রত। তার মধ্যে এক যুবতী মেয়ের আপদ কারোর ভালো লাগা সম্ভব নয়। অথচ এই কদিন আগেও তার জীবন নিরন্তর সুখে ভরা ছিল। মা বাবার বেশি বয়সের সন্তান হয়ে আদর আবদারের সীমা ছিল না। সবই কত অনিশ্চিত। কিন্তু তাই বলে তোমাকে কিন্তু আমি এর চেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম সবকিছু গেলেও তুমি আছো, কিন্তু তুমি নেই। সুতরাং রাধা মনস্থির করল, এই গ্রামের বিখ্যাত মানুষ নলিনাক্ষ মাস্টারের মেয়ে সে, বর্ধিষ্ণু তালুকদার করঞ্জাক্ষ চট্টোপাধ্যায়ের নাতনি। এই এখন যারা তাকে আশ্রয় দিয়েছে এরা একদিন তাদেরই আশ্রিত ছিল। এই দূর সম্পর্কিত দিদিটিকে তার ঠাকুরদাই বিয়ে দিয়েছিলেন। এই তো সেদিন এরা তাদের বাড়ি গিয়ে কত খোসামত করেছে, দরকার মতো কত সাহায্য নিয়েছে। মেয়ের বিয়ের সময় বাবা দরাজ হাতে খরচ দিয়ে দিয়েছিলেন। ছেলে চাকরিতে যাবার সময় মা পথ খরচ দিয়েছিলেন। জামাইবাবুকেও ছোট কাপড়ের দোকানখানাও তার ঠাকুরদাই কিনে দিয়েছিলেন। গঞ্জের সাহাবাবুরা কলকাতা চলে গেলেন পাকিস্তান হবার পরে, যাবার সময় বিক্রি করে গেলেন। এখন আর এদের অবস্থা তত খারাপ নেই। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে কলকাতায় কোনো এক কারখানায় ভালো চাকরি করছে। এটা এতকাল এখানেই ছিল, কিন্তু ওখানে গেলেও অসুবিধে হবে না কোনো। কেননা এই বাড়ির বদলে কার কাছে চিঠি লিখে কাদের সাহেব বর্ধমানে এক বাড়ি ঠিক করে দিয়েছেন এদের, দোকান কিনিয়ে দিয়েছেন কাকে দিয়ে।
খানিকটা ত্রাস থাকলেও তেমন কোনো হতাশার কারণ ছিল না এখন। যদি না এই কণ্টক এসে গলায় মিলত, রাধা নামের একটা মস্ত ব্যতিক্রম ঘাড়ে না চাপত। সরসে দিদি বলছিলেন, মেয়েটা অলক্ষী, নইলে সব গেল, আর আপদ হয়ে পড়ে রইল, ভালো জ্বালা। ভগ্নিপতি জবাব দিলেন, সে আর এখন বলে লাভ কি, উগ্রতে যখন পারবে না গিলতেই হবে। জামাইবাবুর গলায় দিদির চেয়ে অনেক কম রাগ। তিনি এইটুকু বুঝতে পেরেছেন, এই যে আপনার হয়ে কাদি সাহেব বাড়ি বদলের বন্দোবস্ত করে দিলেন, দোকানটা বিক্রি করিয়ে দিলেন, এর কারণ তিনি নিজে নন, রাধা, নলিনাক্ষ মাস্টারের মেয়ে রাধা। দিদি ছিড়বিড় করলেন, দিব্যি ঝড়ঝাপটা, চলে যেতাম, কি ভয় ছিল আমাদের, গুলমান তো থেমেই গেছে। এই একটা সমস্ত মেয়ে গলায় ঝুলিয়ে যাচ্ছি বলেই তো যত যন্ত্রণা। আর আমার ভাই বউকেও বলিহারি যাই, এত বড় একটা যুবতী মেয়েকে ওরা এখানে রেখেছিলই বা কেন? বয়স তো কম হয়নি, উচিত ছিল না চেষ্টা চরিত্র করে কলকাতা নিয়ে গিয়ে বিয়ে দেওয়া? তো সব ম্লেচ্ছ কাণ্ড কারখানা। তা তোমার ভাই তো ম্লেচ্ছই ছিল, বলা যায় চাটুর্যে বংশের কলঙ্ক। তা নয় তো কি, জাত ধর্ম ছিল নাকি কিছু? আমার তো ঘেন্নাই করতো ওদের সঙ্গে বসে খেতে। আসলে মাথাই খারাপ ছিল লোকটার। ওই এক মাস্টারই বাই, চাষা ভুষো ম্যাথর মুচি হলেই হলো, বসে গেল লেখাপড়া শেখাতে। অত বাড়াবাড়ি করতে গিয়ে কেমন ফল হলো তার। কথাই আছে, টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। ইংরেজি ঝাড়লেন জামাইবাবু। জামাইবাবু লেখাপড়া জানেন না, কিন্তু এইরকম দু একটা বয়ান মুখস্থ আছে। তারপর তোমার গিয়ে নিয়ে যেতে কম টাকা লাগবে নাকি? নিজেরা গেলে এটাকেও তো উড়োজাহাজেরই টিকিট কিনে দিতে হবে। আর তারপর ওখানে গিয়েই কি নিস্তার আছে? খাবে না, বিয়ে দিতে হবে না? হরি 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 হরি। জামাইবাবু তুড়ি দিলেন টুকটুক করে। একটা লোক কি আর ফেলা যাবে? ওখানে কি তুমি এখানকার মতো ভেবেছ যে এক পাত খেতে দিলেই কেনা হয়ে থাকবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করে দেবে? জানো তো বাঘের দুধ পাওয়া সহজ, তবু কলকাতায় চা করছি মেলা দায়। এ কথায় একটু নরম হলেন দিদি। প্রসঙ্গ বদলে বললেন, তাহলে কাল ভোর ভোরই রওনা হচ্ছি তো? হ্যাঁ, ভোর ভোরই রওনা হচ্ছি। সঙ্গে কে যাবে? সবই কাদের সাহেব ঠিক করে রেখেছেন, আমাদের শুধু মালপত্র নিয়ে বেরিয়ে পড়া। আসবেন উনি, একটু বেশি রাতে আসবেন। একটা ভালো খবরও আছে। কি? জামাইবাবু গলা খাটো করলেন। ওর মায়ের গয়নাগুলো দিয়ে যাবেন ওর হাতে। কার মায়ের? রাধার? বললেন নলিনবাবু নাকি কবে কিছু গয়না রাখতে দিয়েছিলেন ওর কাছে। দিদি নেচে উঠলেন। তাই নাকি? এত বড় খবরটাই এতক্ষণ চেপে রেখেছ? তুমি কি গো, তুমি দেখছি মানুষ খুন করতে পারো। এখন ভেবে দেখো কিভাবে নেবে ওগুলো, কতটুকু কি নিয়ে বেরোতে দেবে তাই বা কে জানে। গায়ে হাতে পায়ে যেখানে যা পারো পরে নিও। সে আমি ঠিক পারবো, দেখো একবার কোনো মতে প্লেনে উঠতে পারলে আর কিসের ভয়। আচ্ছা, কাদি সাহেবের ছেলেটা তো বসে আছে বাড়িতে, ও চলুক না সঙ্গে, তাহলে তো আর কোনো ভয়ই থাকে না। সে তো জানি, কিন্তু বলি কি করে? আহা, মাস্টার মশাইয়ের মেয়ের জন্য তো দেখি দরদ উছলে পড়ে, আর এটুকু করবে না? উচিত কাজ কি সকলে করে? হরি হরি। এসব কথাবার্তা দিদি জামাইবাবু তাকে আড়াল করে বলেননি।
সন্ধ্যায় ধূপধুনো দিতে দিতে সে সবই শুনেছে। তারপরে দিদি বলেছেন, শুনলি তো সব, এখন তাড়াতাড়ি রান্নাবান্না সেরে গুছিয়ে ফেলো, আমি ঠিক করে দিচ্ছি। বলে কিছু বাসন নিয়ে কোথায় কোন প্রতিবেশীর ঘরে বেচতে গেছেন। যা দাম পান তাই লাভ, নিতে তো পারছেন না। আর দিদি যাবার একটু পরে একটা সিদ্ধান্তে পৌঁছে বেশ ভালো লাগলো রাধার। অনেকদিন পরে হালকা লাগলো। বাড়ির পিছনে আম গাছতলার অন্ধকারে ঘুরে গেল একবার। সুন্দর হাওয়া দিয়েছে, অসংখ্য জোনাকি জ্বলছে। পিছনের দরজা দিয়ে তারপর বেরিয়ে এলো পথে। চির বিদায়ের আগে একবার দেখা করতে বাধা কি। মোমের আলোয় বসে বসে একটা বইয়ের পাতা উল্টো ছিল জাহাঙ্গীর। তাকে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল। পায়ের শব্দে পিছন ফিরে তাকালো। রাত 8টার নির্জন সময় নির্জন রাধাকে ঘরে ঢুকতে দেখে সে চমকে গেল। উঠে দাঁড়িয়ে ব্যাকুলভাবে বলল, আপনি? রাধা দরজায় ঠেস দিয়ে চুপ করে দাঁড়ালো। হৃদয়ের একটা দুরন্ত প্রেরণায়, দুরন্ত অভিমানে সে চলে এসেছে বটে। ঘরে ঢুকে তার সংকোচ হলো। আসুন। জাহাঙ্গীর এগিয়ে এলো কাছে, গভীরভাবে তাকিয়ে বলল, ভালো আছেন? একটা দরকারে এসেছি। হ্যাঁ, বলুন। জানেন বোধ হয় আমাদের যাওয়া স্থির হয়ে গেছে। জানি। কাল খুব সকাল সকালই রওনা হবেন ওরা। জানি। এরোড্রাম এখান থেকে অনেকটা পথ, সঙ্গে যাওয়া কি সম্ভব? কার? আমার? হ্যাঁ। বলেন তো যাব। না বললে যাব না। যদি পথে কোনো বিপদ হয়? এখন আর কি করে বলি আমি রক্ষা করতে পারবো? জাহাঙ্গীর অস্থির ভঙ্গিতে একটু হাঁটল, অস্থির গলায় বলল, আমার নিজের উপরই সব বিশ্বাস হারিয়ে গেছে, কিন্তু তবুও আমি না গিয়ে পারবো না, সঙ্গে না থেকে পারবো না। বলতে বলতে তার গলা বন্ধ হয়ে এলো। অনেক ধন্যবাদ। আপনি বসুন না। বসতে আসিনি। একটু বসুন। ম্যাক্রো হলো জাহাঙ্গীর। সহসা ক্ষুব্ধতায় যেন ফেটে গেল রাধা। ঠোঁট কামড়ে কঠিন গলায় বলল, শৌখিন আদর আপ্যায়নের সময় নয় এখন। আমি শুধু জানতে এসেছিলাম, এই যাওয়া বিষয়ে আপনার কি কিছুই বলবার নেই? অসহায় আহত প্রাণীর মতো মুখ নামিয়ে জাহাঙ্গীর বলল, কি বলবো বলুন। কিন্তু আপনার বাবা একসময় আমার বাবাকে বলেছিলেন, ভাব যেমন বদল করা যায় না, দেশও তেমনই মানুষের একটাই থাকে। ঠিকই বলেছিলেন। তিনি বলেছিলেন, হিন্দুস্তান পাকিস্তান জানি না, জিন্না জহর জানি না, জানি শুধু আমরা বাঙালি, আমাদের এক দেশ, এক ভাষা। সব সত্যি। তারপর তিনি বলেছিলেন, নলিন তুমি যেও না। ঢোক গিল রাধা। এর চেয়ে পরিষ্কার স্পষ্ট করে সে আর কি বোঝাতে পারে মানুষটাকে? চুপ করে থেকে বেদনাদ্র গলায় জাহাঙ্গীর বলল, সেই সঙ্গে তিনি একটা শপথও করেছিলেন। তিনি বলেছিলেন, তার জান থাকতে তিনি তার গ্রামে এক ফোঁটা রক্তপাত হতে দেবেন না। কিন্তু সেই 16 বছর আগের শপথ কি শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন? চোখে জল এলো জাহাঙ্গীরের। একটা উত্তেজনার ঢেউ বয়ে গেল তার শরীরে। নাদা বলল, শপথ রক্ষা করা না করা অনেক সময় হাতের বাইরে চলে যায়। মানুষের ইচ্ছেটাই বড় কথা। ইচ্ছে? আমার ইচ্ছের আপনি কতটুকু জানেন? 2 মাস ধরে জানবার মন্দ অবকাশ হলো না। যদিও আপনি আমার প্রাণদাতা, আমার কৃতজ্ঞতার পাত্র, তবু আমার এই তিল তিল মৃত্যুর বিভীষিকাও আপনারই সৃষ্টি। আমার সৃষ্টি?
হ্যাঁ, আমার আর সব ভয়ঙ্কর দুঃখের মধ্যে আপনিও একটা বড় কারণ। আমি? কি উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে রক্ষা করেছিলেন আমি জানি না। মনে হয় একটা বাহাদুরি দেখাবার লোভ ছাড়া আর কিছুই ছিল না তার মধ্যে। আমার সম্পর্কে এই আপনার ধারণা? ধারণা কেন, এই আমার বিশ্বাস। এই আপনার বিশ্বাস? জাহাঙ্গীরের মুখে যন্ত্রণা স্পষ্ট হলো। হঠাৎ একটা বিদ্যুৎ চমক যেমন আকাশের বুক চিরে সবকিছু দেখিয়ে দেয় মুহূর্তে। জাহাঙ্গীরের মনেও ঠিক তেমনই করে জীবনের সব ছবি উদ্ভাসিত হয়ে উঠল। মাত্র 2 মাস আগের সেই ভীষণ দিনটি নয়, যখন বাল্যকালে নলিন মাস্টারের চড়-চাপড় খেয়েছে লেখাপড়ায় অমনোযোগিতার জন্য। সেই স্মৃতিও বুকের বেদনায় ঢেউ তুলল। মাস্টার মশাই, আমার মাস্টার মশাই। ভিতরে ভিতরে এই নামটি নিয়ে সে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। এই মাস্টার মশাই ছিলেন তার দ্বিতীয় পিতা, যার মেয়ে মুখোমুখি দাঁড়িয়ে এই মুহূর্তে তাকে এমন নিষ্ঠুর বাক্যে বিদ্ধ করছে। কেন করছে জানে না জাহাঙ্গীর। জাহাঙ্গীর বিষয়ে ওর মনে যে এই বিদ্বেষ লুকিয়েছিল তা জানবার তার অবকাশ হয়নি। কেননা রাধার সঙ্গে মুখোমুখি কথা বলা এই তার প্রথম। যদিও মাস্টারমশাই পর্দা মানতেন না, তার নিরক্ষরতা দূর করো এই নীতির সঙ্গে মেয়েদের স্বাধীনতা বিষয়েও অনেক বক্তৃতা অনেকবার শোনা গেছে। তবুও রাধাকে আর কতটুকু দেখেছে সে? যতদিন বালক ছিল দৃষ্টি গাঢ় হয়নি। যখন যুবক হলো, বিশেষ চোখে তাকাতে শিখল, ততদিনে রাধার ঝাঁকড়া চুল পিঠ ছাওয়া হয়ে গেছে। ফ্রকের বদলে শাড়ি পরে সে অন্তঃপুরচারিণী হয়েছে। এই গ্রামের এই রীতি। মেয়েরা অতিমাত্রায় লজ্জাশীলা। তাদের পরিবেশই আবাল্য তাদের এই লজ্জা শিখিয়েছে। সুতরাং মাস্টারমশাই মহিলাদের পর্দা প্রথার বিরুদ্ধে হাজার গলা ফাটিয়েও একা একা তেমন সুবিধে করতে পারেননি, নিজের ঘরেও না। না, বড় হয়ে ওঠার পরে রাধাকে সে বেশি দেখেনি। পড়তে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছুটি হলেই চলে আসতো। বাড়িতে ঢুকবার আগেই দেখা করত মাস্টারমশাইয়ের সঙ্গে। মাস্টারমশাইও আয় আয় বলে দৌড়ে এসে জড়িয়ে ধরতেন। মাস্টারমশাইয়ের স্ত্রীও লাজুক লাজুক মুখে দরজায় দাঁড়াতেন এসে। বলতেন, কখন এলে জহর? ভালো আছো তো? এসো এসো, ঘরে এসো। মাস্টারমশাইয়ের স্ত্রীর মুখে এই জহর নামটা কি মিষ্টি শোনাতো। তার নাম ছিল কমলা। তিনি কমলাই ছিলেন। জাহাঙ্গীর দুজনকেই প্রণাম করত। ঘরে এসে বসত, চা খেত, গল্প করত। সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান কিছুই বাদ যেত না সেই গল্প থেকে। তারই মধ্যে তার 2 চোখে তৃপ্তিতে ভরে দিয়ে রাধাও এসে দাঁড়াতো 2-1 বার। বাবা মার ফরমাস মতো কখনো জল নিয়ে আসতো, কখনো চা, কখনো বা অন্য কিছু। জাহাঙ্গীর দুর্বল বোধ করত। হৃদস্পন্দন দ্রুত হতো, চোখ সরিয়ে নিত। তবু তার অবাধ্য দৃষ্টি প্রজাপতির মতো ছুঁয়ে ছুঁয়ে ফিরেছে সেই লাবণ্যমাখা মুখখানায়। এই সেই মুখ, সেই বাঞ্ছিত মানুষ, যার চেয়ে বড় আর কিছুই জাহাঙ্গীরের দুনিয়ায় নেই। জাহাঙ্গীরের সম্বল ওইটুকুই ছিল, কিন্তু সেই সম্বলকে সে কম মনে করেনি। ওইটুকুকে ঘিরেই সে স্বপ্ন দেখেছে। মরা বুক নিয়ে বাড়ি ফিরেছে। সব ছুটিতে ছুটে আসার সার্থকতা খুঁজে পেয়েছে। দেশ বিভাগের পরে সে ভীত দৃষ্টিতে তাকিয়েছিল মাস্টারমশাইয়ের দিকে। তার আব্বুর মতোই ব্যাকুল আবেগে বলেছিল, আপনি কিন্তু যাবেন না, আপনি কিন্তু যাবেন না মাস্টারমশাই। মাস্টার ভুরু কুঁচকে বলেছিলেন, কোথায় যাব রে? কাকে চিনি সে দেশে? এই জল, মাটি, আকাশ আর তোরা কর্ণের কুণ্ডলের মতো দেহের অংশ। জানিস তো, একই স্কুল কলেজে পঠন পাঠন শেষ করে তোর বাপ আর আমি হঠাৎ একদিন খদ্দর ধরে বিলিতি নুন ছেড়ে দিয়ে গান্ধীজির শিষ্য হয়েছিলাম। এখনই তো একসঙ্গে হয়ে কাজ করবার দরকার সবচেয়ে বেশি।
কয়েকটা অবৈতনিক স্কুল খুলতে হবে প্রথমে, নিরক্ষরদের অক্ষর চেনাতে হবে, বোকাগুলোকে বোঝাতে হবে পরের কথায় যেন আর না নাচে। যে ক্ষতি হবার তা তো হলো, আর যেন অসুখকে প্রশ্রয় না দেয়। এই কথা শুনে আম্মু বলেছিলেন, হ্যাঁ ঠিক 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 বলেছে নলিন, এক্ষুনি মিটিং ডাকতে হবে একটা, গবেটগুলোর মাথায় গজাল পুঁততে হবে। তারপর সত্যি ডাকা হলো মিটিং। সেই সভায় বিক্রমপুর পরগনায় এই সুবর্ণ সিন্ধু গ্রাম একেবারে ভেঙে পড়েছিল। সভার শেষে সবাই সকলকে আলিঙ্গন করে বলেছিল, আমরা কখনো প্ররোচিত হব না, আমরা কখনো আলাদা হব না, আমরা আমাদের, আমরা বাঙালি। এমন সুন্দর মিলন বুঝি মহাত্মা গান্ধীও ঘটাতে পারেননি কোনোদিন। একাদিক্রমে 16 বছর হলো পাকিস্তান হবার পরে। 16 বছর কত দেশে কত কাণ্ড হলো, কত গ্রাম জ্বলে গেল, কত মাটি ঠিক ঠিক করলে রক্তে। কিন্তু এই পদ্মা তীরে সুবর্ণ সিন্ধু গ্রাম সোনার মতোই নিষ্কলুষ হয়ে দাঁড়িয়ে থাকলো সোজা। এই মেঘ যে কোথায় লুকিয়েছিল, এই ঝড় যে কোথা থেকে ছুটে এলো, কেউ জানে না। কে এমন কলঙ্কিত করলো এই গ্রামকে? এই ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের মধ্যে কখন দানা বাঁধল চুপি চুপি? এখনো সে কথা ভেবে পায় না জাহাঙ্গীর, সেও পায় না, আব্বুও পান না। আব্বু বলেন, সব বাইরের দুশমন, বাইরে থেকে এসে মর্মবিদারক ঘটনাটা ঘটিয়ে দিয়ে চলে গেল। জীবনের সব আশ্বাস, বিশ্বাস, সুখ শান্তি, বন্ধুতা মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিল। তবে আর কিসের জন্য বেঁচে থাকা? আব্বু ভেঙে পড়েছেন এই ব্যাপারে। সুবর্ণ সিন্ধু গ্রামের সবচেয়ে ক্ষমতাবান পুরুষ, সাধু সন্তের চেয়েও নিষ্কাম পুরুষ সাজ্জাদ কাদির, তার আব্বু। স্ত্রী বিয়োগেও তিনি প্রকাশ্যে সুখ করতে লজ্জা বোধ করেছেন। একমাত্র কন্যার মৃত্যুতে একদিনের বেশি কাজ ছেড়ে থাকেননি। এই ঘটনায়, এই লজ্জায়, এই বন্ধু বিচ্ছেদে আজ তিনি প্রায় শয্যা নিয়েছেন। রোববার ছিল সেদিন, বোধহয় বেলা 9টা কি 10টা হবে। ছেলেদের স্কুল ছিল না, তারা মনের সুখে ডাঙ্গুলি খেলছিল পথের ধারে। তাদের মধ্যে রাধার ভাই দুজনও ছিল। রাধাদের চক মিলানো মস্ত বাড়ির বাইরে দেউড়িতে বসে আড্ডা দিচ্ছিল অনেকে। তারা দাঙ্গার গল্পও করছিল। শুনেছে কাশ্মীরে নাকি মোহাম্মদের পবিত্র চুল অপহৃত হয়েছে পুতস্থান থেকে। তারই ফলে ক্ষিপ্ত হয়েছে খুলনাবাসীরা। দলে দলে হিন্দু পালিয়ে যাচ্ছে পাকিস্তান থেকে। হঠাৎ হিংস্র হয়ে উঠেছে কলকাতা। দেখতে দেখতে এক তুল কালাম কাণ্ড শুরু হয়ে গেছে দুই দলে। তারও স্বরে রেডিও বাজছিল কোথাও, বাতাসের বেগে খবর ছড়াচ্ছিল। কেউ কেউ ভয় পেয়ে বলেছিল, কে জানে কি আছে আমাদের কপালে। কেউ কেউ বলেছিল, দূর দূর, সাজ্জাদ কাদির যতক্ষণ বেঁচে আছেন এখানে কেউ টু শব্দটি করতে সাহস পাবে না। একজন বলল, পরশু সকালে জাহাঙ্গীর এসেছে। জাহাঙ্গীর এসেছে? তাহলে আর ভয় কি? বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, বুক ফুলিয়ে ঠিক দাঁড়িয়ে যাবে পাশে। এরই মধ্যে এক ভীষণ কোলাহল সব স্বর ডুবিয়ে দিল। ছুটতে ছুটতে কে এসে খবর দিল, পালাও পালাও, সর্বনাশ হয়েছে। কি কি হয়েছে? নলিন মাস্টারকে কেটে ফেলেছে। কি? তীরের বেগে সব খাড়া হয়ে উঠল। কে একজন চিৎকার করল, হো করিম ভাই, কি বলছো তুমি? কাকে কেটেছে? কে কেটেছে? ছুটতে ছুটতে করিম সাহেব জবাব দিলেন, আমি কাদি সাহেবকে খবর দিতে যাচ্ছি, তোমরা পালাও। বাড়ির মেয়েদের নিয়ে মোতাহারের দালান বাড়িতে ঢোকো, তার বন্দুক আছে। হিংসার আগুন ততক্ষণে লেলিহান হয়ে ছুটে এসেছে। কোথায় পালাবে? কে পালাবে? জালে বদ্ধ মাছের মতো আটকে গেল তারা। দানবেরা তাদের মারল, কাটল, ছিঁড়ল। ধর্ষণ, লুটতরাজ, আগুন কিছুই বাদ দিল না। যতক্ষণে সাজ্জাদ কাদির এসে পৌঁছলেন ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। জাহাঙ্গীর খবর পেল তারও পরে। সে এসে উন্মাদের মতো চষে ফেল জায়গাটা।
রাধাদের বাড়িটা তখনও জ্বলছিল। অর্ধদগ্ধ মানুষগুলোর তখনও দিকি দিকি প্রাণ ছিল। তার মধ্যে রাধার মাকেও বিকৃত অবস্থায় পাওয়া গেল। রাধাদের ভাইদের কাটা মুন্ডুও গড়াতে দেখা গেল পথে। মাস্টার মশাইয়ের দ্বিখণ্ডিত দেহ দেখে এসেছে লাল দিঘির ধারে। একটা বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস মথিত করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন আব্বু। কিন্তু জাহাঙ্গীরের শোক করবার সময় ছিল না। সে সব ভুলে আর একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছিল। আগুনের তাপে তার গায়ে ফোসকা পড়ে যাচ্ছিল, মাথার চুল পুড়ে যাচ্ছিল, কিন্তু তার বোধ ছিল না। তার মন তার শরীর থেকে বিযুক্ত হয়ে একটা বিন্দুতে গিয়ে পৌঁছেছিল। সেই বিন্দু এই রাধা। সেই খ্যাপার মতো নাম ধরেও চিৎকার করেছিল। সেই বিপজ্জনক আগুনে ধ্বংসা বাড়ির ভিতরে ঢুকে খুঁজে বেড়ানো থেকে কেউ তাকে নিবৃত্ত করতে পারছিল না। তারপর সে তার ইপ্সিত মানুষটিকে পেল। সিঁড়ির তলায় অচৈতন্য হয়ে পড়েছিল। খুব আশ্চর্য, সে অক্ষত ছিল। বুকের মধ্যে ভরে নিয়ে এলো বাইরে, নিয়ে এলো বাড়িতে। জগৎ সংসারের দিকে পিঠ ফিরিয়ে তারপর যে সে কি করলো আর কি করলো না, হিসেব রইল না কোনো। সে তার দেহ মনের সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করেছিল যমের সঙ্গে। প্রাণের বদলে সে প্রাণ বন্ধক রেখেছিল। যে 23 ঘন্টা অজ্ঞান হয়ে রাধা ছিল, সেই 23 ঘন্টা সে জলবিন্দু গ্রহণ করেনি। তারপরে সব হিতাকাঙ্ক্ষীর দল হাজির হলো এসে। রাধার ভগ্নিপতি এলেন হন্তদন্ত হয়ে। হিন্দুর মেয়ে জবনের করে আর কতক্ষণ রাখা যায়? যতটুকু থেকেছে তাই ঢের। তাতেই কুলমান বাঁচে কি বাঁচে না। বিপদবালাই যাই হোক, উপায় কি আশ্রয় না দিয়ে? রাধাকে নিয়ে গেলেন তারা। জাহাঙ্গীরের হৃদয় সেদিন শতধা হয়ে গিয়েছিল। এই আচরণ তার কাছে অন্যায় মনে হয়েছিল। জাতিভেদের এই পাষাণ ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে ইচ্ছে করেছিল। যাক, তার রাধার উপরেও কম হয়নি। সে তো মাস্টার মশাইয়ের মেয়ে। তার দৃষ্টিভঙ্গি এর থেকে অন্যরকম হওয়া উচিত ছিল। সে তো বলতে পারত, আমি যাব না, তোমরা কে? তা কিন্তু সে বলেনি। চলে গেল নিঃশব্দে, যেন চেনেই না কাউকে। গভীর অভিমানে আচ্ছন্ন হয়ে সে বসেছিল নিজের ঘরে। নিজের মন দিয়েই মানুষ সবকিছু বিচার করে। সেই মন দিয়েই জাহাঙ্গীর রাধার কাছে এমন কিছু প্রত্যাশা করেছিল যা শুধু রাধাই দিতে পারে। কে জানে, হয়তোবা এখনো সেই আশাই ধিকি ধিকি জ্বলছে তার মনের মধ্যে। তাই কাজকর্ম ফেলে বসে আছে দেশের বাড়িতে। কিন্তু তা কি আর মুখে বলা যায়? চুপ করে থেকে বলল, বিশ্বাসের উপর আর কার কি হাত আছে বলুন? তবে বিশ্বাসের তো হরেক চেহারা। কারোর ভূতে বিশ্বাস, কারো বা কুসংস্কারে, কেউ আবার ধর্মবিশ্বাসে ফাটাফাটি করে। যেমন আপনারা। দুই চোখের তারা দুটো রাধার চকচক করছিল। একটু হাসলো জাহাঙ্গীর। তর্ক না বাড়িয়ে বলল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি এখনই চলে যাব। শুধু একটা কথা। একটা কেন? আপনার তুনে যতগুলো বান আছে, যাবার আগে সবগুলোই বিদ্ধ করে যেতে পারেন। আমার সহনশীলতা সীমাহীন। মারণাস্ত্র আমরা রাখি না, আপনাদেরই হাতে। ঝগড়া করতে এসেছেন? তাছাড়া হিন্দু মুসলমানে আর কিসের সম্পর্ক? কিন্তু কিন্তু আমি যদি এই গ্রাম থেকে না যাই, তবুও কি আপনারা আমাকে জোর করে তাড়িয়ে দেবেন? তাড়িয়ে দেওয়ার প্রশ্ন আছে কি নেই তা তো আপনি নিজেই ভালো করে জানেন। না, জানি না। হঠাৎ বিদ্রুপ করবার অদম্য বাসনা হলো জাহাঙ্গীরের। বলল, যারা স্বজাতি তারাই স্বজন, আর তারাই যদি চলে যায় তবে তো আপনি একেবারে কাঙাল। ভীরু? ভীরুতার কি দেখলেন? আপনাকে দেখেই বুঝতে পারছি মানুষ ছোট হয় কোথায়। কোথায়? তার নিজের মনে। অর্থাৎ কেউ কাউকে ছোট করতে পারতো না, তার নিজের যদি যথেষ্ট আত্মবিশ্বাস থাকতো।
তীক্ষ্ণ দৃষ্টিতে একবার রাধার অভিমানক্ষুব্ধ মুখের দিকে তাকালো জাহাঙ্গীর। অন্ধকারের গাঢ় ছায়াটা যেন সরে সরে যাচ্ছে, যেন অভিত্ত পর্দাটা ছেড়ে আলোর উৎস দেখা গেল বলে। ভুল কি তাহলে দুপক্ষেরই হয়েছিল? কিন্তু জানতে আরো একটু বাকি আছে। জাহাঙ্গীর বাঁকাভাবে বললে, কার আত্মবিশ্বাসের কথা বলছেন? এত জাত বিজাতের বিচার করতে শিখলেন কার কাছ থেকে? বোধ হয় আপনাদেরই কাছ থেকে। আপনি নাম বললে আর এত মিথ্যে কে বলতে পারে? মিথ্যে কেন বলুন, বলুন। আপনি কি আপনার কোনো আত্মীয় ছাড়া? আত্মীয়? 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 আত্মীয় বলতে আপনি কি বোঝেন? বলছিলাম কোনো হিন্দু বাড়ি ছাড়া সাজ্জাদ কাদিরের ছেলে আর নলিনাক্ষ চট্টোপাধ্যায়ের ছাত্রের মুখেই এসব বুলি মানায় বটে। কি করি বলুন? সমাজ বলে তো একটা কথা আছে, সুনাম দুর্নাম, তারপর গিয়ে আপনার। সেই জন্যই কি একটা শোকার্ত মানুষকে তার আত্মীয় নামের অজানা অন্ধকারে ঠেলে দিয়েছেন? গলা ভেঙে গেল রাধার। আর যা পাবার তা পেয়ে গেল জাহাঙ্গীর। তার ভীষণ ইচ্ছে করল রাধাকে ছোঁয়, আপন বঞ্চিত, ক্ষুধিত, বাঞ্ছিত প্রেমের বন্যায় ভাসিয়ে দেয়। ওর সব দুঃখ, সব বেদনা শুষে নেয় নিজের মধ্যে। হয়তো সেই মুহূর্তে সে নিজেকে সংযত করতে পারত না। তার সমস্ত পৌরুষ দিয়ে সে এই ছোট্ট একটা ফুলের মতো মেয়েকে তীব্র বেগে জাপটে ধরত বুকের মধ্যে, বজ্রের মতো গলায় ঘোষণা করত, যা আমার তা আমার। কোনো সমাজের কোনো শক্তি নেই তাকে ছিনিয়ে নেবে আমার কাছ থেকে। কিন্তু দূরে লম্বা বারান্দার ওই প্রান্তে আব্বুর খড়মের আওয়াজ কানে এলো তার। সে উৎকর্ণ হলো। তারপর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। আর সে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই লজ্জায় মরে গেল রাধা। নিজেকে এমনভাবে প্রকাশ করবার দৈন্যে নিজের উপর নিজের ক্রোধ তার দুঃসহ মনে হলো। সে আর এক মুহূর্ত বসে থাকলো না সেখানে। ছেলেকে দেখে মাঝপথে থামলেন সাজ্জাদ কাদির। সাদা দাড়িতে, চুলেতে, গায়ের রঙে ঋষির মতো চেহারা। কেশে নিয়ে বললেন, আমি একবার রাধাকে দেখতে যাচ্ছি জহর, তুমিও একবার গেলে পারো। যাবার ব্যবস্থা তাহলে সব ঠিক আব্বু? সব ঠিক। কাল সকালেই? সেটাও তোমাকে একটা বলবার কথা বটে। আমি স্থির করলুম আজ রাত্রেই ওদের রওনা করিয়ে দেব। আজই? সব বন্দোবস্ত পাকা করেছি। কিভাবে, কোন পথে যাবে, সঙ্গে কে থাকবে। জানিসই তো, মেয়েটার জন্যই আমার যত ভাবনা, যত কষ্ট। আহা, নলিনের কত আদরের মেয়ে, একেবারে ফিরোজার সমান। তোর মনে আছে ফিরোজা যখন মারা গেল, তখন এই মেয়েটা সারা দিনই পড়ে থাকতো তোর আম্মুর কাছে, কেঁদে ভাসিয়ে দিত বুক। আল্লাহ! আব্বু, আর তো কিছু না, মাঝখানে শুধু একটা আওয়াজ, হিন্দু মুসলমান, নইলে আমার ঘর থেকে ওকে নিয়ে যেতে পারে কেউ? আব্বু! বাপজান, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু কি করবে বাপ, সংস্কারের শক্তি মরণের মতো নির্দয়। জীবন বড় দুঃখের, দুঃখের জন্যই প্রাণীর জন্ম। জাহাঙ্গীর চোখ নিচু করে শান্ত গলায় বলল, ও যাবে না আব্বু। কে? রাধা। মানে? ওরা সব যান, রাধা এখানে থাকবে। এখানে? হ্যাঁ, এ বাড়িতে। এসব তুই কি বলছিস বাপ? এ বাড়ি তো ওর বাড়ি আব্বু। জোহর,
তুমি ভেবো না, আমি যা বলছি ঠিক বলছি, সব জেনে সব বুঝেই বলছি। কিন্তু কোনো কিন্তু নেই আব্বু, রাধা এইখানেই আছে, আমার ঘরেই। কোনো কিন্তু নিয়ে সে আসেনি, সে যাবে না বলেই এসেছে। তুই ঠিক বলছিস বাপ? আমরা ছাড়া আর ওর কে আছে আব্বুজান? বাপ আর ছেলে দুজনেরই চোখ সজল হয়ে উঠল। আর ততক্ষণে রাধা প্রায় ছুটতে ছুটতে তার দিদির বাড়ির দরজায় এসে হাঁপ নিল। বুকটা এতক্ষণ ওঠাপড়া করছিল। ভিতর থেকে দিদি ভগ্নিপতির উঁচু গলা ভেসে আসছিল কানে। তারা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। দিদির গলায় বার পাঁচেক সে হারামজাদি কথাটা শুনে কানে আঙুল দিল। তারপর বাড়ির পিছনে সেই আমতলার নিবিড় অন্ধকারে এসে দাঁড়ালো। সেই মুহূর্তে সেই অন্ধকারের একাকিত্বে দাঁড়িয়ে সে তার মা বাবার আত্মাকে উপলব্ধি করতে চাইল। তার ভাইদের জন্য নিঃশব্দে কাঁদল। কয়েক মিনিট আগে ছেড়ে আসা জাহাঙ্গীরকে ভয়ঙ্করভাবে দেখতে ইচ্ছে করলো আরো একবার। সাজ্জাদ কাদিরের প্রশান্ত চেহারাটাও ভেসে উঠল চোখে। তারপরেই নিচু দেওয়ালে পা রেখে টেনে আনলো নির্দিষ্ট ডালটা। মুখস্থই ছিল, তাই আর হাতড়াতে হলো না অন্ধকারে। ঠাউর করে হাসির মুখে গলাটা ভরে দিতে দিতে হাসি পেল তার। মনে মনে বলল, বন্দোবস্ত সবই ঠিক, তবু তবু তোমার কাছে আমি প্রাণ চাইতে গিয়েছিলাম, সব গেছে, তবু তোমার মমতা কি ভীষণ, কিন্তু স্বাদ আমার অপূর্ণ রইল। একটা আওয়াজ হঠাৎ ঝপাত করে। কতক্ষণ ছুটোপুটি, তারপর স্থির, সব স্থির। শেষ হলো আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প দুই নাম এক সুর। ভীষণ মর্মস্পর্শী গল্পটি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা নতুন আসছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য। প্রতিদিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।